নমস্কার। আজ আমরা মুখোমুখি হয়েছি কবি ও চলচ্চিত্রকার পলাশদের সঙ্গে। তার কবিতার সঙ্গে আমরা সকলেই কম বেশি পরিচিত। কবিতা লেখার সঙ্গে সঙ্গে ইতিমধ্যে তিনি তৈরি করে ফেলেছেন বেশ কয়েকটি স্বল্প দৈর্ঘ্যের ও একটি পূর্ণদৈর্ঘ্যের ছবি অশোকওয়ালা। কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, থার্ড আই এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল, দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ও রেইনবো ফিল্ম ফেস্টিভ্যাল লন্ডন সহ দেশে ও বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে তার ছবিগুলি। শূন্য পরিক্রম, চুপ, সংক্রামক ব্যাধির জন্য, চশমা যা দেখতে পাচ্ছে না সহ তার সবকটি কবিতার বই পাঠক মহলে যথেষ্ট সমাদৃত। আমরা আজ তার মুখ থেকেই শুনব তার কবিতা লেখা ও ছবি তৈরির গল্প। শুনব কবিতার জগৎ ও সিনেমার জগৎ নিয়ে তার ভাবনার কথা। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, এই যে আপনি কবিতা লেখেন আবার ছবিও তৈরি করেন, তো একজন কবি না একজন চলচ্চিত্র পরিচালক, কোন পরিচয় আপনাকে বেশি গৌরবান্বিত করে? কবি বা চলচ্চিত্রকার, ছবি আঁকিয়ে, নৃত্যশিল্পী, যাই হোক না কেন, ওরকমভাবে আমি বিষয়টা দেখি না। কেমন একটু লাগবে শুনতে, তবু আমার মনে হয় যে আমি ক্রিয়েটিভ কাজ করি। এটা অনেকটা এরকম যে কবিতা লিখে, এই প্রশ্নটা আমার বন্ধু বা পরিচিত জনেরা করেন, আমাকে ভালোবেসেও জিজ্ঞাসা করেন যে কবিতা আর সিনেমা ব্যাপারটা কীরকমভাবে হয়। আমার কাছে ঠিক বিষয়টা ওরকম নয়। যেমন আমরা প্রশ্বাস নিই এবং নিঃশ্বাস ছাড়ি, এই দুটো সম্পূর্ণ বিপরীতধর্মী কাজ, কিন্তু আমরা এরকমভাবে ভেবে দেখি না বা প্রসঙ্গটা আসে না যে আমরা কখন প্রশ্বাস নিচ্ছি, কখন নিঃশ্বাস ছাড়ছি। কবিতা কবিতার মতো করে আসে বা যাই, কবিতা লিখি, ঠিক সেভাবেই সিনেমার অন্য একটা স্কেল, অন্য ফর্ম, অন্য ধারণা, অন্য চিন্তা, অন্য গল্প, অন্য সাইলেন্স, এসব কিছু মিলিয়ে তার অন্য একটা পর্যায়। ফলে তার মতো করেই আমি তাদের সঙ্গে থাকি বা তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করি। আপনার ছেলেবেলার কথা কিছু বলুন, শুরুর কথা। ঠিক কোন বয়সে এসে কবিতা এবং রূপলী পর্দার দুনিয়ার সাথে পরিচয় হলো আপনার? আপনার দেখা প্রথম ছবি কি, আর প্রথম পড়া কবিতা? প্রথম পড়া কবিতা ওরকমভাবে ঠিক আমি বলতে পারবো না। আমার আচমকাই কবিতা লেখা বা সিনেমা, এই বিষয়গুলোর মধ্যে ঢুকে পড়া অনেকটাই বহিরাগত আর কি। আমার ওরকম কোনো ট্র্যাক নেই যে আমার পরিবারে লেখালেখি কেউ করতেন বা সিনেমার সঙ্গে যোগাযোগ বা অন্যান্য হেতু সাংস্কৃতিক কোনো বেশ কিছু যোগাযোগ না হলেও অল্প বিস্তর যোগাযোগ, এরকম কোনো বিষয় নেই। গ্র্যাজুয়েশনের সময় আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়নি, আমার ইনকমপ্লিট গ্র্যাজুয়েশনটার সময়। সেই সময় থেকেই আচমকা আমি ডাকাতিও করতে পারতাম বা আমি ব্যবসাদার হয়ে উঠতে পারতাম, আমি চাকরি করতে পারতাম। আমার কিছুই ভালো লাগেনি। আমি প্রথমবার জীবনে যাকে ফেল বলে, ব্যাক পেয়েছিলাম। তো তারপর জানি না, আমি একটা নিজের মতো করে একটা ঘরে বন্দি হয়ে যাই, মানসিকভাবে প্রায় বন্দি, শারীরিকভাবেও অনেকটা। তো আমি এমনি লিখতে শুরু করলাম। ফলে আলাদা কোনো পর্যায়ে নেই। তবে হ্যাঁ, মা বলতেন এবং আমারও খানিকটা মনে আছে যে খুব ছোটোবেলায় আমি নাকি 4 লাইনের একটা ছড়া লিখেছিলাম। তো লেখালেখি বলতে এরকম। আর সিনেমার ক্ষেত্রে আমার মনে আছে মা আমাকে বলতেন যে মা আমাকে নিয়ে ব্লু লেগুন সিনেমা দেখতে গিয়েছিলেন। ব্লু লেগুনের সে সময় আমার কিছুই মনে নেই, স্বাভাবিক, আমি তখন ভীষণই ছোট। পরবর্তী সময় আমি ব্লু লেগুন দেখেছি এবং আমার খুব অবাক লেগেছে যে মা তার সন্তানকে নিয়ে ব্লু লেগুনের মতো একটা সিনেমা দেখতে নিয়ে যায়। তবে আমার মনে আছে যে সিনেমাটা আমাকে প্রথম সিনেমা ব্যাপারটা কি, বা আমি অবাক হয়েছিলাম, বা আমি অনেকক্ষণ চুপ করে থেকেছিলাম, বা আমার কাছে অনেকগুলো প্রশ্ন এবং
আমার আশ্চর্য লেগেছিল। সেই সিনেমাটা আমার মনে পড়ে, ওই সিনেমাটার নাম হচ্ছে মেঘে ঢাকা তারা। আচমকাই বাড়িতে যেরকম সকলের বাড়িতে টিভি চলে, আমাদের বাড়িতেও টিভি চলছিল। একটা বয়সে আমি এই সিনেমাটা দেখে, অত প্রকাণ্ড একটা গাছ, সে গাছের একদম কোল থেকে মনে হচ্ছে বেরিয়ে আসছে একটি মেয়ে, আমার অদ্ভুত লেগেছিল। তো সেইভাবে দেখতে গেলে মেঘে ঢাকা তারা আমার দেখা প্রথম সিনেমা, যেটা আমাকে অবাক করেছিল। কিন্তু আমার স্মৃতিতে আছে যে ছোটোবেলার একটু পরের বেলায় আমি একটা সিনেমা দেখেছিলাম। সেই সিনেমাটা পরবর্তী সময় জানতে পারি যে সিনেমাটার নাম হচ্ছে গঙ্গা। তার একটা সাউন্ড আমার বহু বছর ধরে গুঞ্জরিত ছিল ভেতরে। সেটা তার দাদাকে খুঁজতে যায় ভাই, দাদার ছেলেকে নিয়ে, এবং সুন্দরবনের ওই খাড়িগুলোর মধ্যে নৌকো নিয়ে চলতে চলতে দাদা, হেই দাদা বলে ডাক দিচ্ছিল। এই ডাকটা আমার বহুদিন স্মৃতিতে ছিল। পরবর্তী সময়ে আমি বুঝতে পারি সিনেমা দেখতে গিয়ে যে এটা গঙ্গা সিনেমা। আপনার কবি জীবনের কথা কিছু বলুন। প্রাপ্তি, অপ্রাপ্তি, ভবিষ্যৎ পরিকল্পনা, প্রিয় কবি কে বা কারা, আপনার প্রকাশিত বইগুলির কথা যদি কিছু বলতেন। আমার কবি জীবনের কথা ওরকম মানে বিষয়টা হলো এরকম যে আগের উত্তরটা আমি খানিকটা বলেছিলাম যে একটা সময় গ্র্যাজুয়েশনের সময় আমি তার আগে কিছুই জানতাম না। ওই পাঠ্য বই হিসেবে যাদের লেখা পড়েছিলাম সেরকমই রবীন্দ্রনাথ, জীবনানন্দ, এরকম কিছু মানুষের কবিতা, কিন্তু আমি তখনও কিছুই জানি না। তারপর থেকেই আমার পুরোপুরি কবিতা পড়া। আমার অনেকটা খিচুড়ির মতো, মানে যেহেতু আমার অতীতের পড়াশুনো নেই, ফলে যখন বুঝতে পারলাম যে পড়তে হবে, জানতে হবে, কারণ আমার জানা নেই, আমার পড়া নেই, সেক্ষেত্রে সবটাই পড়তে হবে। বিষয়টা এমন গিয়ে দাঁড়ালো যে নিজে অনেক বই কিনে বা কী বই কিনবো সেরকম ধারণা ছিল না। যেহেতু আমাদের কাছাকাছি লাইব্রেরি, আগরপাড়া পাঠাগার লাইব্রেরি, আমি সেটার সদস্য হলাম এবং র্যান্ডাম পড়া যেটাকে বলে আমি সেটা শুরু করলাম। যেরকম আমি টেনিদা পড়ছি হয়তো দুপুরবেলা, তারপরে আমি একটা কাজ করি, সেই কাজে চলে গেলাম বিকেলবেলা, রাত্রিবেলা ফিরে আমি হয়তো কাফকা পড়ছি। বাট কাফকা কে বা কীভাবে আর টেনিদা কে আমি শুরুর দিকটা ওরকম জানতাম না। খিচুড়ির মধ্যে সমস্ত পড়তে হবে। দেখা গেল যে আমি উপেন্দ্র কিশোর রায়চৌধুরী পড়ছি, আবার শঙ্খ ঘোষের কবিতা পড়ছি, আমি আইজেনস্টাইনের ফিল্মের বিষয়ক গদ্য পড়ছি, আবার আইনস্টাইনের বিজ্ঞান বিষয়ক লেখা পড়ছি, আমি নিলস বোর পড়ছি, আবার দেখা যাচ্ছে আমি রামকিঙ্করের গদ্য পড়ছি, বা রামকিঙ্করের পেন্টিং দেখছি, পাশাপাশি দেখা যাচ্ছে যে আমি হুকুমুখ হ্যাংলা আমার পড়া নেই, সেটা পড়ছি। এই রকম হচ্ছে আমার লেখালেখির জগৎ। ফলে আমার কাছে পুরোটাই খিচুড়ি, মানে আমার আকাশ ধারণা, মাটি ধারণা বা মধ্যবর্তী ধারণা ওরকমভাবে প্লট করে কোনো দিনই কিছু হয়নি, সবটাই মিলেমিশে গেছে আর কি। তো কবি জীবন বা কবিতা লেখা বলতে এরকমই, আমি ওরকমভাবে আমার কিছু আসে না, ফলে আমার সহাবস্থানটা অনেকটা এরকম। ফাইনম্যানের একদম গা ঘেঁষে হয়তো ঋত্বিক ঘটকের অযান্ত্রিকের সেই গাড়িতে জল ঢালতে গিয়ে যে ঢকঢক করে গলার শব্দ হচ্ছে, সেই শব্দটা হয়তো অনেকটা এরকম যে পরমাণু টেস্ট করা হচ্ছে, সে সময় ট্যাঙ্ক থেকে বেরিয়ে আসছে ফাইনম্যান সেই আশ্চর্য দৃশ্য দেখব বলে। তো আমার ওই দৃশ্য দেখা, তার সঙ্গে সিনেমার একটা দৃশ্য, তার সঙ্গে হয়তো আমি রামগরুরের ছানা, তার সঙ্গে জামরুল ফুলের গাছের মধ্যে শুঁয়োপোকার বাসা, এই সবগুলো এরকম গুলে মিলে গেছে আর কি। আমার কাছে আলাদা করে কিছু নেই, সবটাই ওরকম। এবার আসি পরিচালক পলাশদের কথায়। কিভাবে এলো এই বিষয়টা, কিভাবে শুরু হলো এই পথ চলা? আপনার প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি অশোকওয়ালার কথা যদি কিছু বলতেন, বা নতুন ছবি কিছু কি ভাবছেন?
সিনেমার কথা বলতে ওই যে লাইব্রেরির কথা বললাম ওইখানে পড়তে গিয়ে আমি তো সমগ্রটা পড়বো, যেরকম বিজ্ঞান আমাকে খুব বিজ্ঞান বিষয়ক লেখা খুব আকৃষ্ট করত, ইতিহাস সেরকমভাবে নয়, তবু ভূগোল করতো, ঠিক সেভাবে এগুলো পড়তে পড়তে সিনেমা বিষয়ক প্রচুর গদ্য পড়া শুরু করলাম এবং আমি দেখলাম যে আমার দুর্দান্ত ভাল লাগছে। আমি ক্রমাগত পড়ছি, পড়তে 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 শর্ট ফিল্মস এই ধরনের গদ্য পড়ছি। শর্ট ফিল্মস ব্যাপারটা কী, শর্টস ফিল্ম এই পর্যন্ত জানি, কিন্তু সেটা নিখাদ, আরও ডিটেল এইরকম করতে করতে আরও বই পড়ছি, আরও সিনেমা দেখা বাড়ছে। সিনেমা দেখার সঙ্গে সঙ্গে টুকটাক বন্ধুত্ব বাড়ছে। সেই সময় আমার বন্ধু, যা আমি একসঙ্গে অনেক দিন, আমরা প্রায় 10 বছরের ওপর একটা পত্রিকা করেছি রাখালিয়া, অভিজিৎ দাশগুপ্ত, আমার খুবই পছন্দের মানুষ। সে আমাকে একটা সময় বলল যে পলাশ, আমি একটা শর্ট ফিল্ম করব, তুমি তো বিভিন্ন বিষয়ে ভাবো, তো আমাকে একটা বিষয় বলো যে বিষয়ে আমি শর্ট ফিল্ম করব। তো তখন আমি ওকে আমি বললাম ঠিক আছে, কালকে বলবো তোমাকে বিষয়। তো ওই মানে তার ঠিক পরের দিন আমাকে একটা বিষয়ে বলি যে একটা মানুষের জার্নি, সেই মানুষের জার্নিটি যদি একদিনে হয়, একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সময়কাল, সেটা যদি একদিনের মধ্যে আমি আনতে পারি তাহলে কেমন লাগে। এই হচ্ছে আমার ধরা যাক হাতে খড়ি। তো বেশ কিছু মাস, প্রায় বছর গড়িয়ে যায়। তো অভিজিৎ স্যার, আমরা ওকে স্যার বলেই ডাকি বন্ধুরা, অভিজিৎ স্যার ওই করবো বা করছে না, বিভিন্ন কারণে এরকম হচ্ছিল, অর্থনৈতিক সমস্যা বা কিছু। আর ঠিক এই গ্যাপগুলোয় আমি আমার পরিচিত কয়েকজনকে ছলে বলে কৌশলে এই গল্পটা শোনাতাম। যেরকম একটা ছবি দেখলাম, নাম দিয়ে দিতাম, এই স্বভাবটা আমার আছে। ধরো যে আমি একটা ইতালিয়ান শর্ট ফিল্ম দেখলাম, শর্ট ফিল্মটা এরকম দারুণ লাগলো, আমি শুনতে চাইতাম সামনের মানুষটা কি বলে। তো দেখলাম যে অনেকেই ভীষণ রকমভাবে আকৃষ্ট ওই কন্টেন্টটার প্রতি, এইরকম। তো আমি একদিন অভিজিৎ স্যারকে বললাম যে কী গো, তুমি করবে নাকি আমিই করব। তখন সে খুব ভালোভাবেই ব্যাপারটাকে নিল এবং আমাকে বললো ঠিক আছে চলো তাহলে তুমি করো। তো 2006 সাল, সেটা 2005-এর এন্ড, 2005-এর শেষ থেকে আমি এই শর্ট ফিল্মটার প্রতি আকৃষ্ট হই এবং আমি করি। আমার সঙ্গে আমার বন্ধুরাও তখন, সেই সময় রঞ্জিত আমার বন্ধু, এরকম তারা মিলেমিশে গিয়েছিল, শুভ। তো আমরা সবাই মিলে বলতে পারেন তখন ওই ছবিটা করি। সেই ছবিটার নাম ছিল ইউ, আ জার্নি অফ লাইফ। সেই সিনেমাটা আইজেনস্টাইন সিনে ক্লাব তাদের নিজেদের উদ্যোগে গোর্কি সদনে শোও করেছিল। আমার কোনো অর্থনৈতিক সামর্থ্য নেই, ছিলও না তখন একদমই। তো শ্রদ্ধেয় গৌতম দা সে সময় ছবিটা দেখে ওনার খুবই ভালো লাগে এবং উনি এই সিনেমাটা নিজে আইজেনস্টাইন সিনে ক্লাবের উদ্যোগে দেখান। তো এই হচ্ছে সিনেমা জার্নি। তারপরে আমি পরপর আরও 3টে শর্ট ফিল্ম করি, মাঝখানে একটা ডকুমেন্টারি করেছি। তারপরে সে দীর্ঘ বছর ধরে সিনেমা নিয়ে ছোটাছুটি বা কিভাবে করব, তার অনেক টাকা, তার অনেক ব্যাপার স্যাপার, আর আমার অর্থনৈতিক ক্ষমতা নেই, চেনা জানাও সেরকম নেই, যা আছে বন্ধুবান্ধব। ফাইনালি অশোকওয়ালা সিনেমাটা করি। সেই অশোকওয়ালা সিনেমাটা 2018-তে শেষ হয় এবং আমার বলতে খুব ভাল লাগছে যে ছবিটার প্রিমিয়ার হয় কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে, আর তারপরেই ছবিটা ঢাকায় যায়, আমরা নিজেরাও ঢাকায় যাই। তারপরে দিল্লিতে 2টো ফেস্টিভ্যালে, মুম্বাই ফেস্টিভ্যাল, তারপরে লন্ডনের একটা ফেস্টিভ্যাল, এরকম বেশ কিছু ফেস্টিভ্যালে ঘোরাঘুরি করেছে ছবিটা। এই মুহূর্তে আমরা চেষ্টা করছি, প্রডিউসার চেষ্টা করছেন কোনো ওটিটি প্ল্যাটফর্মে ছবিটাকে দেওয়ার। ফলে আপনারা সবাই আশা করছি কিছু মাসের মধ্যে সেই ছবিটা দেখতে পাবেন। কবি বুদ্ধদেব দাশগুপ্ত একইভাবে চলচ্চিত্র পরিচালনার সাথে যুক্ত। কেমন লাগে আপনার তার তৈরি ছবি? আপনার প্রিয় পরিচালক কে? বুদ্ধদেব দাশগুপ্তর প্রতি আমি খুবই শ্রদ্ধাশীল। ওনার কবিতা আমার ভালো লাগে, ওনার সিনেমার ল্যান্ডস্কেপ, ওনার ধারণা, স্পেস, ওয়াইড একটা ব্যাপ্তি, এই বিষয়গুলো আমাকে খুব টানে। প্রিয় পরিচালক ওরকম কিছু নেই, প্রিয় পরিচালক, প্রিয় কবি ওরকম তো হয় না। ভালো লাগে বেশ কিছু সিনেমা,
বেশ কিছু মানুষের ভালো লাগে, সেটা সাদা কালো, এখন, বাংলার, ভারতীয়, ভারতের বাইরে। ফলে এটা বলতে গেলে অনেকটা সময় লাগবে যে প্রিয় পরিচালক। তার কারণ আমি বিভিন্ন পরিচালকের বিভিন্ন সিনেমার কথা হয়তো বলবো। কোনো একজন পরিচালকের নির্দিষ্ট দুটো সিনেমা হয়তো আমার ভীষণ ভালো লাগে, কিন্তু পর্যায়ক্রমে তার সমস্ত সিনেমা ভালো লাগে না আর কি। ফলে বিষয়টা অনেকটা এরকম, আলাদা করে প্রিয় পরিচালক আমার নেই। তবে হ্যাঁ, আমাদের দেশের নিয়ে আমি খুব একটা বলছি না, দেশের বাইরে আমাকে বেশ কিছু পরিচালক আছে যাদের ছবি হচ্ছে শুনলে বা তাদের ছবির খবর পেলে বা তাদের ছবি দেখার জন্য আমি মারাত্মক উদ্গ্রীব হয়ে থাকি। সেটা মূলত ইরান, তুরস্ক, বা আরেকটু যদি আমরা এবার ইউরোপের দিকে যাই তাহলে সেটা নোলান হতে পারে। এই রকম ইরানের যে কথা বললাম, মূলত দুজন, মাজিদি আমার খুবই প্রিয় একজন পরিচালক, জাফর পানাহি। তার বাইরে আসগর ফারহাদির ছবি আমার খুব ভালো লাগে, বিশেষত সেপারেশন আমার খুব প্রিয় ওর একটি সিনেমা। আর কোরিয়ান ছবি বেশ কিছু পরিচালকের কয়েকটা ছবি দুর্দান্ত লাগছে এরকম। আর্ট ফিল্ম না কমার্শিয়াল ফিল্ম, কোন ধরনের কাজে বেশি আগ্রহ আপনার? এই প্রশ্নটা খুব অদ্ভুত প্রশ্ন, সারা পৃথিবী বেশিরভাগ মানুষই হয়তো করে থাকেন। কমার্শিয়াল, যবে থেকে সভ্যতা শুরু হলো ধরা যাক, বিনিময় প্রথা, অ্যাকচুয়ালি কমার্স সেখান থেকেই যুক্ত। কমার্শিয়াল অর্থনৈতিক যখনই প্রসঙ্গটা আসছে, একটা সিনেমা বা একটা পেইন্টিং, একটা গান এরকমভাবে হয় না যে এটা আর্ট, এটা কমার্শিয়াল। আর্ট তো বটেই, কারণ আলুর ব্যবসা করছে না, সে গানের চর্চা করছে বা সিনেমা বানাচ্ছে বা কবিতা লিখছে। বিষয়টায় তো শিল্প আছেই। শিল্প যখনই আছে, সেটার ইনভেস্টমেন্ট যখন থাকে, একটা মানুষ একটা কাজ করার পর আরেকটা মানুষকে বা আরও অনেক মানুষকে সেই জিনিসটা ডিসপ্লে করতে চাইছে বিভিন্ন মাধ্যমে, এক একটা আর্টের এক একটা ফর্ম। সেখানে তো কমার্স থাকছে, কমার্স না থাকলে তো হবে না। বিষয়টা অদ্ভুত, সেটা হচ্ছে যে মানুষ এরকম ভাগ করে নিয়েছে, আমি বুঝি না। আমাদের এই বাংলাতেও যদি দুম করে আমি বলি গল্প হলেও সত্যি, বা হীরক রাজার দেশে, বা এরকম অনেক সিনেমা আছে যেগুলো আউটস্ট্যান্ডিং সিনেমা, আর্ট, কমার্স সমস্তটাই আছে। কিছু ছবি যদি না চলে এবং যদি খুব ধীরগতির হয়, মিউজিক থাকবে না, তার মধ্যে অনেকক্ষণ একটা ক্যারেক্টার বসে রয়েছে, এরকম হলেই আর্ট ফিল্ম যে ট্যাগটা লাগানো হচ্ছে, ব্যাপারটা সেরকম নয়, একদমই সেরকম নয় আমি মনে করি। বাণিজ্য, আর্ট ব্যাপারটা খুব স্বাভাবিকভাবেই মিশে আছে, ওটা আলাদা করার কোনো মানে নেই। এটা একটা ক্ষমতার ব্যাপার, এটা খুব কম মানুষের থাকে, যে একটা শিল্প আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ চিরে, এই গানটা যিনি লিখেছিলেন তিনি খালি পায়ের ছিলেন, কিন্তু যিনি এখনও গায় এই গানটা, তিনি হয়তো আইটি সেক্টরে কাজ করেন, টাই পরে রয়েছেন বা কিছু, তার সঙ্গে এরকম কোনো কিছু আলাদা করে ওরকম কাটাকুটি নেই, ওরকম কোনো ভাগ নেই আমার মতে। আচ্ছা, কবিতা এবং সিনেমা এই দুই মাধ্যমকে নিয়ে একসাথে কোনো কাজ করার কথা ভেবেছেন? ভেবেছি বলতে, আমার কাছে আর্ট ফর্মগুলো সবকটা আমি আলাদা করে ভাবতে ভালোবাসি। যেমন আমি বেশ কিছু পরিচিত মানুষের কবিতা বইয়ের প্রচ্ছদ করেছি। এবার প্রচ্ছদ করেছি বলে আমি পেন্টিং পারি না, সেটা আমি জানি। ঠিক সেভাবে আমি কবিতার একটা নিজস্বতা রয়েছে, একটা ফর্ম, সে আলাদা একটা কিছু, সিনেমা একটা আলাদা কিছু। ফলে আমি কবিতার মতো সিনেমা কখনো বানাতে চাই না, এবং আমি খুব ক্লিয়ার এই বিষয়টা, একদম শুরু থেকেই আমি খুব পরিষ্কার যে আমি গদ্যের মতো একটা ভাষা, একটা ল্যান্ডস্কেপ আমি করতে চাই না। কবিতার মতো আমি কোনো দৃশ্য করতে চাই না, আমি দৃশ্য করতে চাই যেটা সিনেমা হবে। ঠিক সেভাবেই আমি একটা লাইন লিখতে চাই, সেটা কবিতা হবে, অনেকটা সেরকম, মানে আমার ধারণাটা সেরকম। আর সিনেমা এমন একটা ফর্ম, আর্ট ফর্ম, যেখানে পৃথিবীর সমস্ত রকম আর্টের সহাবস্থান, সমস্ত কিছু, শব্দ, নৈশব্দ, দেখা না দেখা, রং,
রংবিহীন সমস্ত। ফলে আমি যখন একটা গল্প ভাবি, একটা কন্টেন্ট ভাবি, সেটা যখন রূপ নেয়, তার চিত্রনাট্য তৈরি হয়, তার একের পর এক যে প্রসেসগুলো পৌঁছে যখন গোটা সিনারিওটা চোখের সামনে তৈরি হয়, তখন আমি সেটা সিনেমাই ভাবি। ঠিক সেভাবে আমি যখন একটা কবিতা লিখতে বাধ্য হই, তখন আমি চেষ্টা করি, আমি একটা কবিতাই লিখতে চেষ্টা করি। আমি কবিতার ভিতরে গল্প লিখতে চেষ্টা করি না, আমি কবিতার ভিতরে উপন্যাস লিখতে চেষ্টা করি না, আমি কবিতার ভিতরে সিনেমা লিখতে চাই না। ঠিক সেভাবেই আমি সিনেমার ভিতরে কবিতা লিখতে চাই না, আমি একটা সিনেমাই বানাতে চাই। কার সাথে কাজ করতে ইচ্ছে হয় আপনার? বাংলা সিনেমার নায়ক নায়িকাদের কেমন লুকস আপনার মাথায় কাজ করে? পেয়েছেন তেমন কাউকে? বাংলা সিনেমায় কারোর সঙ্গে কাজ করতে ইচ্ছে করে অ্যাজ এ ক্যারেক্টার, হিরো, এরকম প্রশ্নটা একটু কেমন সেভাবে কিছু নেই আমার। আমি না ওই কি নেই সেটা হলে ভালো হতো, আমি এইটাই আমি খুব একটা বিশ্বাস করতে চাই না যে এইটা হলে এরকম হতো। আমার কাছে যেটা আছে আমি সেটা নিয়ে বাঁচতে চাই, আমি সেটা নিয়ে বাঁচাতে চাই। ফলে আমাদের একটা গল্প আমি যখন ভাবি, তখন আমার হাতের সামনে যদি সেরকম কেউ থাকে, বা যাকে আমি দেখতে পাই, বা দেখতে না পেলেও তাকে খোঁজার চেষ্টা করি, তাকে পেয়ে আমার করাটা আমার কাছে মনে হয় বাঞ্ছনীয়। কারণ আমি নায়কের উত্তম কুমারকে নিয়ে একটা সিনেমা করব ভাবলে আমি সেটা করতে পারবো না, এবং সেটা করতে পারবো না বলে আমি দিনরাত ভেবে সেটা নিয়ে ভাবতে চাই না, যে ওটা নেই। আছেটা আমার কাছে খুব জরুরি, আর হতে পারাটা খুব জরুরি। নেইটা নিয়ে আমি চিন্তা করি না, এটা হলে এরকম হতো, সেটা আমি করি না। বাংলা সিনেমার জগৎ এবং বাংলা কবিতার জগৎ দুটোই আপনি কাছ থেকে দেখেছেন, এ নিয়ে আপনার ভাবনা কি? বাংলা সিনেমা একটা অদ্ভুত অসুবিধে মাঝখানে কিছু এখন অনেকটা কেটেছে। একটা অসুবিধে হচ্ছিল যে বাংলা সিনেমা বলতে বিভিন্ন সিনেমার কপি, একদম শর্ট টু শর্ট কপি, এটা এক ধরনের সিনেমা হচ্ছিল। আর আরেকটা বিষয় হচ্ছে যে একটা কন্টেন্ট বা কোনো প্রডিউসার ছবি করতে গেলে, বেশিরভাগ প্রডিউসার, সকলে নয়, তারা সবার আগে জানতে চাইতেন যে আমি ধরুন 1 টাকা যে ইনভেস্ট করব, সেটার রিটার্নটা কি হবে, ওটার একদম ডেফিনেটলি হবে, তো প্রায় লিখে পড়ে দিতে হবে, এরকম একটা জায়গা। এবার বিষয়টা হচ্ছে, এটা তো লোহার ব্যবসা নয়, তাই না? যে আমি 1 টাকা লোহা কিনলাম এবং 1 টাকা 2 পয়সায় আমি সেটাকে বিক্রি করবো, ফলে 2 পয়সা আমার লাভ। বিষয়টা তো এরকম নয়। এই জায়গাটা নিয়ে একটু ভাবতে হবে। এই জায়গাটা এখন সরেও এসছে অনেক। ওটিটি প্ল্যাটফর্ম আরও হয়তো 3-4 বছর পর এরকম একটা জায়গায় দাঁড়াতো। করোনার জন্য বা পৃথিবীর এই মুহূর্তে পরিস্থিতির জন্য এখন এটা হয়ে গেছে। ফলে নতুন কন্টেন্ট, নতুন ভাবনা, ফ্রেশ ছেলেমেয়ে মানেই তারা আগে কাজ করেছে সেরকম হবে না তা নয়, কাজ করুক, কিন্তু আমি বলছি নতুন চিন্তার ধারণাগুলোর সময় চলে এসছে আমার মনে হয়। এবার সেই কাজগুলো ধীরে ধীরে হবে। ফলে সকালবেলা ঘুম থেকে উঠে নায়ক নায়িকার দেখা হলো, এবং তারা বরফে কলা গাছের পাশে, লং শটের পরেই কলা গাছ, তারপরে একটা মিড শট বরফ, তারা নাচছে, এইটা হবে না আর কি। এটা উচিত নয় সিনেমার ক্ষেত্রে। আর কবিতা আরও বিচ্ছিরি। আমাদের ওই যে বাড়ি করতে গেলে বিভিন্ন জায়গায় যেরকম আছে না, যে ইটটা এখান থেকে নিতে হবে, বালিটা ওখান থেকে নিতে হবে, ইটের দাম 10 টাকা, কিন্তু ওখান থেকে নিতে হবে 15 টাকা করে, যেটাকে সিন্ডিকেট বলা হয় আর কি। কোনো সন্দেহই নেই বাংলা কবিতা সিন্ডিকেট হয়ে গেছে আর কি। সিনিয়র জুনিয়র ওরকমভাবে বলছি না, একদম সিন্ডিকেট হয়ে গেছে। যে মানুষটার কাছে একটা চেয়ার আছে, চেয়ারের ব্যবহারটা সে করতে পারবে, ধরা যাক এরকম আছে, সেই মানুষটা যে কবিতাটা লিখছে, আমি একদম খুব কনসাসলি বলছি, আমার দেখায়, আমার শোনা নয়, আমার দেখায় আমি বলছি, অভিজ্ঞতা থেকে বলছি, যে মানুষটা এরকম করছে, সেই মানুষগুলোর হয়তো নিজেরা কবিতা বিষয়ে কথা বলতে গেলে বলেন, ধরা যাক
শেষ 30 বছর 40 বছরের কবিতা বলতে গেলে তারা বলেন উৎপল কুমার বসু, তারা বলেন মহেন্দ্র গুপ্ত, তারা বলেন জয় গোস্বামী সূর্যপড়া ছাই, ধরা যাক এরকম এক্সেট্রা। কিন্তু সে যখন তিনি যখন লিখছেন, তিনি তখন লিখছেন কি বলুন তো, যে ছাদ থেকে আমি দেখছি একটা গাছ, গাছের পেছনে একটা মাঠ, মাঠের পেছনে অনেকটা আকাশ, সেই আকাশ থেকে কতগুলো পাখি উড়ে যাচ্ছে, পাখিগুলো উড়ে এখন কোথায় যাচ্ছে, তারা কি বাসায় ফিরছে, বাসায় কে আছে, তাদের কি বাচ্চারা রয়েছে, বাচ্চারা এখন কি করছে, তারা মায়েদের অপেক্ষা করছে, মায়েরা এখন কি তাদের জন্য খাবার নিয়ে আসছে। এটা কিন্তু কবিতা অ্যাকচুয়ালি। আমি ছাদ থেকে বা বারান্দা থেকে কি দেখছি, তারপর কি তারপর কি তারপর কি তারপর কি ভাবার বা স্পেসের বা কোনো কিছুই নয়, কিন্তু এটা কবিতা আর কি। এবং এটাতে বাহবা দিচ্ছেন ওই সিন্ডিকেটের অনেক লোকজন, আহা উহু দুর্দান্ত, ব্যাপারটা ঠিক এরকম। এবং ঘটনা হলো যে সেই দাদা বা দিদি তার পরবর্তী যে ভাই বা বোনকে বলছে, আহা উহু কি লিখছিস, কি লিখেছ, জীবনে প্রথম পড়লাম, সে হয়তো লিখছে এরকম যে নদীর পাশ থেকে আমি যাচ্ছিলাম, কই তুমি তো এলে না, চাঁদ ছিল, গাছ ছিল, জল ছিল, পাখি ছিল, কই তুমি তো এলে না। তো আমার বলতে কোনো দ্বিধা নেই, ইনি যদি পুরুষ কবি হন আর যাকে উদ্দেশ্য করে বলছে, ধরা যাক আমি যদি এরকম ফিগারই করি যে না মেয়ে, সে যদি আমার বোন হয়, আমি বোনকে কোনোদিনই যেতে দেখো না এরকম একটা ছেলের সঙ্গে, যে চিরকাল আমি যবে থেকে কবিতা পড়ছি তবে থেকে এগুলো শুনে আসছি, যে নদীর পাশ থেকে আমি যাচ্ছিলাম, কই তুমি তো এলে না। তো কমন এবার তো অন্তত এরকম লেখো, বা অন্তত ভাবো যে নদী আমার পাশ দিয়ে যাচ্ছিল, আর কতদিন এইগুলো তো ঠিক না। এবার যেই চেয়ারটায় সে বসে আছে, সেই চেয়ারের যে 4টে পায়া, তার মধ্যে কিন্তু তার 3টে পায়া নেই, একদমই ক্ষয়ে যাওয়া। সে এবার করছে কি, সে কালেক্ট করছে আরও একটা কমজোর পায়া, সেই পায়াটা এসে 2 নম্বর পায়া যোগ হলো, এবং সে জোগাড় করছে আরও একটা পায়া, সেই পায়াটা এসে 3 নম্বর হলো। এবার দেখা যাচ্ছে যে ওই চেয়ারটা বস্তুগতভাবে আমরা দেখছি চেয়ার, কিন্তু তার 4টে পায়া 4 রকম, 4টেই ঘুণ ঠিক নয়, ঘুণও তো এক ধরনের শক্তিমান পোকা, ঘুণ পোকায় ধরা নয় আর কি, প্রচণ্ড এলেবেলে শব্দটা ঠিকঠাক একদম, খুব এলেবেলে কতগুলো ওই ভাঙা ভাঙা পায়া, তারা একটা পায়া আরেকটা পায়াকে বলছে আহা, সেই পায়াটা তার পাশের পায়াটাকে বলছে উহু। তো ওরা কেউ মর্মরটা শুনতে পাচ্ছে না, মর্মর একটা ধ্বনি হয়, সেই মর্মরটা কেউ শুনতে পাচ্ছে না, যে চেঞ্জ করে গেছে কবিতা, দেখা, দর্শন, বলা চেঞ্জ করে গেছে। এখন 1940-50 সালের যে ধারণা, যে বলা, যে ভঙ্গি, যে বিষয়, যে শব্দ নির্বাচন, এটা হবে না। কবিতার ব্যাপ্তিটা ওই সিন্ডিকেটে নেই। ফেসবুক খুব একটা ভালো জায়গা এখানে, বা অন্যান্য অনেক মাধ্যম, পাঠক আছে, ঠিক লেখকদের ঠিক এরকমভাবে করে নেয়, কিন্তু ওই যে চেয়ারগুলো লোক সামলানো যায় না বা সামলাতে পারে না, বা চেয়ারগুলো আঁকড়ে ধরে ওই হল্লা চলেছে যুদ্ধের মতো ব্যাপার আর কি অনেকটা। আচ্ছা, আপনার প্রথম কাব্যগ্রন্থের নাম আমি কিন্তু পারি স্বপ্ন, এখন অবধি কতটা পেরেছেন বলে আপনার মনে হয়, আর স্বপ্নটাই বা কি ছিল? এখানে একটা উজ্জ শব্দ আছে, সেটা না। আমি কিন্তু পারি না স্বপ্ন, আমার সে সময় মনে হয়েছিল নাটা উজ্জ থেকেছে, এটা হ্যাঁ সূচক একটা না। আমি পাড়াপাড়ির জায়গায় সেভাবে থাকতে পারি না, কেউ থাকতে পারে কিনা আমার সন্দেহ আছে। প্রথম বইটার নাম এরমভাবেই হয়ে গেছিল যে আমি কিন্তু পারি স্বপ্ন। তবে হ্যাঁ, স্বপ্ন তো থাকেই, স্বপ্ন আমি স্বপ্নে জেগে থাকতে চাই, এইটা বুঝি, এটা টের পাই। বর্তমান পৃথিবী সামাজিক, মানসিক এবং প্রকৃতিগতভাবে ঠিক কী অবস্থায় রয়েছে? একজন তরুণ কবি ও চলচ্চিত্রকার হিসাবে আপনার কি মনে হয়, কেমনই বা দেখতে চান আপনি আপনার পৃথিবীটাকে? এ অনেক বড় প্রশ্ন, ছোট মুখে এই উত্তরগুলো কীরকম লাগবে আমি জানি না। আমার একদমই ভালো নেই, সেটা তো খুব স্বাভাবিক, একটা প্রত্যেক দিন মানুষ বুঝতে পারছে যে ভালো নেই। আমাদের জল
মাটি, আকাশ, মানে আমি যদি আকাশ দেখতে চাই, এত ধূলিকণা, সেই ধূলিকণা পেরিয়ে মেঘ, তারপরে আকাশ। আমি যদি একটা শুদ্ধ জল খেতে চাই, একটু সাঁতার কাটতে চাই, আমাদের আশপাশে পুকুর নেই, ঝিলও নেই, সেগুলো সব ফ্ল্যাট। পুকুর পেতে গেলে তো হচ্ছেই না, তারপরে দাঁড়াচ্ছে নদী। নদীর কাছে যদি যাই, যেমন আমার বাড়ির কাছাকাছি গঙ্গা, সেই জল এমন দূষিত যে মানে তাকানো যায় না, কষ্ট লাগে। তাহলে আকাশের অবস্থা এরকম, জলের অবস্থা এরকম, গাছপালার অবস্থা আমরা নিজেরাও জানি যে গাছ লাগানো বা গাছের পরিচর্যা এগুলো তো অনেক পরের প্রশ্ন। আমরা দাঁড়িয়ে থেকে কথা বলতে বলতেও পা দিয়ে গাছের মাথা মুড়িয়ে দিই, ওটা আমাদের একটা এমনি প্রবণতা। কেন গাছটাকে আমরা থেতলে দিচ্ছি পা দিয়ে, জুতো দিয়ে, আমরা জানি না। সিগারেট খেয়ে গাছের মধ্যে ফেলে দিচ্ছি, এগুলো খুব মানে এত মিনিমাম যে এগুলো নিয়ে ভাবারও জায়গা নেই। ফলে আমরা কীরকম আছি তার প্রমাণ মূলত এই 3-4টে জায়গা থেকেই বোঝা যায় যে আমরা কেমন আছি। কিন্তু কেমন থাকতে পারিটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট জিনিস, যে আমরা রিকভার করতে পারি। আর এই মুহূর্তের পৃথিবী তো আমাদের দেখিয়েই দিল যে আমরা কেমন আছি। করোনা নামক একটা বিষয় সারা পৃথিবী জুড়ে সকলকেই হাত ধুইয়ে দিল অ্যাকচুয়ালি, যে যাও হাত ধো। তো আমরা সেটারই যোগ্য, আমরা অ্যাকচুয়ালি আউটসাইডার। তো আমরা রয়েছি, সকলের সঙ্গে আমরা রয়েছি। একটা মশা বা আরশোলা বা একটা গাছ বা পাখি, হাওয়া, জল, আগুন, মাটির ভেতরের তরল, এগুলো সকলের সঙ্গে আমরা রয়েছি। আমরা অ্যাকচুয়ালি ডেফিনেটলি ভাবতে শুরু করেছি, বা ফার্স্ট ওয়ার্ল্ড শুধু নয়, থার্ড ওয়ার্ল্ডও প্রায় পৃথিবীর সমস্ত দেশ না হলেও বেশিরভাগ দেশ আমরা ভাবতে শুরু করে দিয়েছি মানুষ সমেত, যে আমরাই মানুষ, এই তো আমি। সেই আমরা থেকে ফাইনালি আমিতে এসছে। এগুলো নেই, সে আমরাও নেই, সে আমিও নই, সকলের সঙ্গে রয়েছি অ্যাকচুয়ালি। জাস্ট এটা, আমরা যেভাবে একটা গাছ থাকে, যেভাবে একটা ফড়িং থাকে, আমরা সেভাবে রয়েছি। এটা যদি ভেবে নিতে পারি তাহলে আমাদের সারভাইভ করার জায়গা রয়েছে। আর আমি অবশ্যই বিশ্বাস করি যে মানুষ সারভাইভ করবে, করছেও। আমাদের আরেকটু সচেতন হওয়া উচিত, মানে আমার পাশাপাশি আরেকজন যেন বাঁচে, সে আরেকজনটা মানুষই হতে হবে এরকম কোনো মানে নেই, সকলেই হতে হবে। এই ধারণাটা আসলে এসে যাবে নিশ্চয়ই, কারণ মানুষ বিপদগুলো বুঝতে পারছে। সেই বিপদগুলো থেকে আমাদের তো বেরোতে হবেই। আমাদের এই ডিটেলগুলো আমাদেরই তৈরি করতে হবে, আমাদের একটু চুপ করতে হবে। আমরা ভীষণ রকমভাবে বুঝি, আমরা সব জানি, আমাদের একটুখানি চুপ করতে হবে। আমাদের বোধহয় আমরা সব জানির পরে একটুখানি বিস্ময়সূচক শব্দটার আমাদের খুব জরুরি, যে আমরা মানে যেটা জানি সেটা আদতে কি, সব কি না, মানে তালিবর শয় বয় কি না, সব তো নয়, দন্তের শয় বয় হতেই পারে না। আমাদের একটুখানি ভাবা উচিত যে আমাদের বাইরেও অনেক কিছু রয়েছে, যেটা আমাদের একটু জানতে হবে, একটু ভাবতে হবে, একটু হাসতে হবে। আর একটু চুপ থাকলে বোধহয় খুব ভালো হয়। আমরা বড্ড বেশি বলছি, আমরা বড্ড বেশি বুঝি, আমরা বড্ড বেশি জানি, আমার এটা মনে হয়। এই আর কি। আমরা পলাশদের কথা শুনলাম। হ্যালো টেস্টিং বাংলা কবিতার পক্ষ থেকে তাকে অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা। তার ভবিষ্যৎ চলার পথ সুগম হোক আরও। আমরা এই সাক্ষাৎকার পর্ব শেষ করব তার নিজের কণ্ঠে, নিজের লেখা কবিতার মধ্য দিয়ে। হ্যালো টেস্টিং বাংলা কবিতাকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ। আমি একটাই লেখা পড়ছি, লেখাটার নাম শর্মিলা চানুর বাহিনী। ফুল পাখির বদলে আমি আপনাকে খুঁজছি শর্মিলা, চানু বলে ডাকবো তোমাকে। তোমার নাকের নল দিয়ে সৃষ্ট নদীটার নাম নাগালিম আমি জানি। মরদরা সমস্ত নেশায় সেখানে মেঘ হয়ে আছে। তোমার পোশাক খুলে খুলে বৃষ্টি, স্তন আর জনি আর উড়ন্ত বারুদ আমায় ধাঁধিয়ে যায় চানু, আমি মাকে জাপটে ধরি। যে কেউ ফিরিয়ে দেওয়া বন্ধুদের দিকে তুমি হাসো, একা একাই হাসিরা কেমন
বন্ধু হয়ে যাচ্ছে। নীরব 11 বছর মাটির দিকে তুমি আকাশ ফেরাচ্ছ, জানি। আমি তো কিছুই পারছি না জানু, তোমার সমস্ত মেইতেই ভাষা বাংলা হয়ে যাচ্ছে কিভাবে। আমার লোকাল পাখি, হাওয়া, ভাঙা রাস্তা জড়ো করে এসব গেরিলা পাঠাচ্ছি তোমাকে। তুমি রান্নায় ফিরলে না, ঝর্ণায়, স্নানে। এক পৃথিবী উলঙ্গ আমাদের মাংসে পতাকা সেলাই হচ্ছে। তুমিই কি জিন্দাবাদ? ধরে রাখি সমস্ত ছোপ। তোমার নিঃশ্বাস থেকে বেঁকে যাওয়া রাস্তা, তাঁবু টাঙায়, টুরিস্ট আসে, বাতাস বদল হয়। কোথাও একটা শর্মিলা চানুর লেন তৈরি হয়ে যাবে একদিন। আমাকে জড়িয়ে ধরে ব্রেকিং নিউজ, একদল নুন লঙ্কা জোঁক। পেট ফুলে যাচ্ছে আমার, প্রসব না হওয়া পর্যন্ত আমি মরব না শর্মিলা। দেশ পালানো মানুষ, স্বজন ডিঙানো মানুষ, ঘর ছিটকে বেরিয়ে আসা সন্ধে। এদিকের এই আমার এমনি খালি খালি গলা। তুমি সেনাদলে যা হোক, তোমার মতো কোরাস ভেবে নিও। ধন্যবাদ।